আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা জানো ইতিমধ্যে আমরা বাংলাদেশের এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে ভিডিও তৈরি করছি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আরেকটি ইউনিভার্সিটি নিয়ে ভিডিও তৈরি করব। তো তোমাদের যদি স্বপ্নটা হয় বড় এবং প্রস্তুতিটা যদি দুর্দান্ত করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। আজকে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সমস্ত কিছু এ টু জেড সব কিছু নিয়ে কথা বলবো এই এক ভিডিওতে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে হয়তো তোমাদের জন্য একটি গেম চেঞ্জার ভিডিও হতে পারে। তো কথা না বাড়িয়ে চলো আমরা মেন ভিডিওতে ফোকাস করি। তো প্রথমত আজকে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির ফুল ডিটেলস, জাস্ট কোয়েশ্চেন প্যাটার্ন, নট ফুল কোয়েশ্চেন, একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখাবো না, বাট কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা দিব। দেন কারিকুলাম, টোটাল কস্ট এবং এই রিকোয়ারমেন্টস সব কিছু নিয়ে কথা বলবো। তো প্রথমত আমাদের যে বেসিক রিকোয়ারমেন্টস অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে সেগুলো নিয়ে প্রথমে দেখা যাক কী লাগবে। তো প্রথমে অল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এক্সেপ্ট আর্কিটেকচার প্রোগ্রাম আমাদের মিনিমাম গ্রেড লাগবে বি। ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে এইচএসসিতে গ্রেড লাগবে বি ফর ম্যাথ অ্যান্ড ফিজিক্স। দেন তুমি যদি ও লেভেল বা এ লেভেল থেকে এসে থাকো, তাহলে সেক্ষেত্রে মিনিমাম গ্রেড হচ্ছে এ লেভেলের ক্ষেত্রে সি, সেটা ম্যাথ এবং ফিজিক্স বোথ দুইটাতে লাগবে। এবং এরও বিকল্প হিসেবে ওরা আরেকটি অপশন রেখেছে, যদি তুমি ও লেভেলে ম্যাথ এবং ফিজিক্স তোমার থেকে থাকে, সেক্ষেত্রে মিনিমাম গ্রেড সি দুইটাতেই থাকতে হবে। এবং সেক্ষেত্রে এ লেভেলে তোমার ম্যাথ অর ফিজিক্স যে কোনো একটাতে সি থাকলে চলবে। তো এটা হচ্ছে তোমার আর্কিটেকচার ব্যতীত বাকি যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলো আছে সেগুলো সম্পর্কে এখানে আমি উপস্থাপন করছি। তো পরবর্তীতে আমরা আসবো আর্কিটেকচার প্রোগ্রামের ক্ষেত্রে। তো আর্কিটেকচার প্রোগ্রামের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা দেখতে হবে যে এখানেও সেম, আমরা যেটা অল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ক্ষেত্রে দেখেছিলাম এখানেও সেম জিনিস, বাট এখানে অপশন হিসেবে আরেকটা ওরা জিনিস ওরা যেটা রেখেছে সেটা হচ্ছে মিনিমাম গ্রেড সি ম্যাথ অর ফিজিক্সে। এটা এ লেভেলের ক্ষেত্রে শুধুমাত্র, ও লেভেলের ক্ষেত্রে ম্যান্ডেটরি না। দেন বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজির জন্য রিকোয়ারমেন্টটা খুবই সহজ। তুমি যদি বায়োলজি এবং কেমিস্ট্রি বোধ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় নিজের মেইন সাবজেক্ট হিসেবে রেখে থাকো, তাহলে তুমি বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা জানো কিনা বলতে পারি না, তবে মাইক্রোবায়োলজি নর্থ সাউথের ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট। ওরা এটি নিয়ে আরও ডেভেলপ করার চেষ্টা করছে। তো এরপর যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ব্যাচেলর অফ ফার্মেসি। তো ব্যাচেলর অফ ফার্মেসিতে আমাদের কিছু ডিফারেন্স আছে, যেরকম আগেরগুলো তোমরা ম্যাথ এবং ফিজিক্স নিয়ে কথা বলছি, এক্ষেত্রে কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুটোর ক্ষেত্রে গ্রেড লাগবে হচ্ছে আমাদের এ মাইনাস, এবং পরবর্তীতে ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে গ্রেড লাগবে বি। যদি তুমি এ লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে রিকোয়ারমেন্টস হচ্ছে বি এবং ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে হচ্ছে সি। তো নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এ লেভেল। তুমি যদি এইচএসসি এবং এ লেভেল এই দুটো পরীক্ষা সেম রেঞ্জে দিয়ে থাকো, অলমোস্ট 3 ইয়ার্স গ্যাপের ভিতরে, তো সাপোজ তুমি এইচএসসি ব্যাচ 2023, তো তুমি এই দুই ফার্মেসিতে অ্যাপ্লাই করতে পারবে অলমোস্ট 2026 পর্যন্ত। এর পরবর্তীতে যদি তোমার পাসিং ইয়ার 4 বছর পর্যন্ত চলে যায়, তুমি এইচএসসি পাস করার পরে 4 বছর গ্যাপ তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। সো তোমাদের মিনিমাম গ্যাপ লাগবে হচ্ছে 3 ইয়ার্স এইচএসসির পরে অ্যাডমিশন পর্যন্ত। তো পরবর্তীতে আমি তোমাদের যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সামনে যে ভর্তি পরীক্ষা আসছে ফল সেশনে, 2025 ফল সেশনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি দেওয়া হচ্ছে শনিবার 26শে জুলাই সকাল 10টায়। ইতিমধ্যে তাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশনের ডেডলাইন তারা দিয়েছে 23শে জুলাই বিকাল 5টা পর্যন্ত সময়। এর পরবর্তীতে কেউ আর অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে আমি টোটাল একটা ফ্লো চার্টের মাধ্যমে তোমাকে টোটাল রেজিস্ট্রেশন থেকে শুরু করে তুমি ক্লাস পর্যন্ত, মানে অ্যাডমিশন এক্সামে অ্যাটেন্ড করা পর্যন্ত কী কী করতে হবে সেগুলো তোমাকে এখানে তুলে ধরেছি। তো প্রথমে আমি যে রিকোয়ারমেন্টসগুলো দেখালাম উপরে, সেই রিকোয়ারমেন্টসগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেন সেকেন্ড অপশন সেটা হচ্ছে তোমাদের কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন উইথ আ ভ্যালিড ইমেল এবং ফোন নাম্বার। তোমার একটা ভ্যালিড ইমেল এবং ফোন নাম্বার দেওয়া লাগবে, যার মাধ্যমে তুমি রেজিস্ট্রেশন কমপ্লিট করবে। তোমাকে এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ইনফরমেশনগুলো তুমি যেগুলো ফোন নাম্বার বা ইমেল ইউজ করে দিবে, সেখানে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশনে ব্যাক যে মেইল বা টেক্সট
সেটা দেওয়া হবে। সো এক্ষেত্রে ক্যাশও টাকা লাগবে। এরপরে ভেরিফাই ইউর ইমেল এবং দেন তুমি ওদের ওয়েবসাইটে লগ ইন করবে। তো পরবর্তীতে কি হচ্ছে, তোমাদের কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। এই প্রসিডিউর শেষ করার পরে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, যেটা তোমাদের ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ভ্যালিড যত ইনফরমেশন আছে সব কিছু তুমি ফিল আপ করবে, এবং এর পরবর্তীতে এটাকে ভেরিফাই করতে হবে তোমাদেরকে প্রপারলি, কারণ ওরা একটা নির্দিষ্ট টাইম রেঞ্জ দিয়ে থাকে, যে টাইমের ভিতরে তোমাকে এটা ভেরিফাই করবে বা এক্স্যাক্ট যে তোমার ইনফরমেশন সেগুলো দিতে হবে। তুমি যদি এখানে কোনো ভুল করে থাকো এবং ফাইনালি সাবমিট করে ফেলো, সেক্ষেত্রে পরবর্তীতে তুমি এডিট করার কোনো চান্স পাবে না। সো তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমে তুমি যখন অ্যাপ্লাই করার পর রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করতেছো, তখন তোমাকে মাস্ট ইনফরমেশনগুলো ভেরিফাই করে তারপরে অ্যাপ্লাই করতে হবে। তো পরবর্তীতে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন ফর্মের ফিটা দিয়ে থাকবো, অ্যাপ্লিকেশন ফর্মের ফিটা তুমি বিকাশের মাধ্যমে দিতে পারবা বা ব্যাংকের মাধ্যমে দিতে পারবা। সেক্ষেত্রে বিকাশে যখন দিবে সেক্ষেত্রে তোমাদের চার্জ পড়বে 1523 টাকার মতো, এবং যখন তোমরা ব্যাংকের মাধ্যমে দেবে সেটা হচ্ছে অলমোস্ট 1500 টাকার মতো। এর পরবর্তীতে তোমার সম্পূর্ণ প্রসিডিউর শেষ। তো পরবর্তীতে তোমরা পেমেন্ট প্রসেস ট্যাবের মাধ্যমে দেখতে পারো যে কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি বা বাকি যে কীভাবে দিতে পারবে অ্যাপ্লিকেশন ফি দেখতে পারো। এর পরবর্তীতে তোমরা অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে তোমাদের অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে তোমরা লগ ইন করবে সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নেবে। তাহলে তোমাদের মোটামুটি অ্যাডমিট কার্ড পর্যন্ত বা অ্যাডমিশনের সিট করার আগ পর্যন্ত সব ধরনের কাজ শেষ। তো এখন সবারই একটা কনসার্নের বিষয় থাকে যে ভাই আমি তো ভর্তি হব, কিন্তু ইউনিভার্সিটির কী পরিমাণ কস্ট, যেমন অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে মিনিমাম কস্ট দেওয়া হয় 6 লাখ টাকা, পরবর্তীতে এটা আবার এক্সটেন্ড হয়ে যায় 10-12 পর্যন্ত চলে যায়। তো এগুলো যাতে না হয়, তো আমি এখানে একটা কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করছি তোমাদের যে কীভাবে এগুলো হিসাব করা হয়। তো প্রথমে আমরা দেখছি যে টিউশন ফিস পার ক্রেডিট। এখানে প্রত্যেকটা প্রোগ্রাম, যে কটা প্রোগ্রাম এখানে দেওয়া আছে, বিবিএ থেকে শুরু করে আর্কিটেকচার, ফার্মেসি, সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, তারপর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মানে ট্রিপলি, সবগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেডিট ফি সেম, অলমোস্ট সবগুলো 6500 টাকা করে। তো এই ক্রেডিট ফিগুলো তোমার হচ্ছে ফিক্স, এগুলো কোনো ভ্যারিয়েবল ক্রেডিট ফি না। তো পরবর্তীতে এক্সট্রা যে ফিগুলো ওদের থাকে, এক্সট্রা ফিগুলোর ভিতরে কম্পিউটার ল্যাব ফি, স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি, লাইব্রেরি ফি, সায়েন্স ল্যাব ফি, স্টুডিও ল্যাব ফি। তো এই যে ফিগুলো আছে এগুলো এখানে উল্লেখ করা আছে। যেমন কম্পিউটার ল্যাব ফি হচ্ছে 2500 টাকা, 3000 টাকা হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি, তারপর হচ্ছে লাইব্রেরি ফি, সায়েন্স ল্যাব ফি 2500 টাকা, স্টুডেন্ট ল্যাব ফি 2000 টাকা। তো এখানে এরকমভাবে ফিগুলো আর কি ভ্যারি করে। তো পরবর্তীতে অ্যাডমিশন ফি হচ্ছে ভর্তির সময় এককালীন যেটা দেওয়া হয়, এটা রিফান্ডেবল না, এটা হচ্ছে 25,000 টাকা। এবং ওরা একটা কশন মানি, মানে হচ্ছে একটা সতর্কতামূলক বলতে পারো, বা মানে ওরা অগ্রিম একটা অ্যামাউন্ট টাকা নিয়ে থাকে, যাতে পরবর্তীতে কোনো ইস্যু হলে সেখান থেকে ওরা কাট করতে পারে। তো সেটার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। এটা পরবর্তীতে তুমি যদি অ্যাডমিশন ক্যান্সেল করো বা অন্য কোনো ইউনিভার্সিটির ক্রেডিট ট্রান্সফার করে যাও, সেক্ষেত্রে এটা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। এখন আমরা ফুল যে ক্রেডিট ফি সেটা নিয়ে কথা বলবো এখানে। তো এখানে হচ্ছে টোটাল ক্রেডিট আমরা ব্যাচেলর অফ আর্কিটেকচারের ক্ষেত্রে দেখছি 170, সিএসসির ক্ষেত্রে দেখছি 130, ট্রিপলির ক্ষেত্রে 130, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজির ক্ষেত্রে 120, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে 120, ফার্মেসির ক্ষেত্রে 199, এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট যেটা আছে সেটার ক্ষেত্রে 130, এবং এনভায়রনমেন্টাল সায়েন্স শুধু সেটার ক্ষেত্রে 130। তো এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল ক্রেডিট ফিগুলো এক সিরিয়ালে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছে, এবং আদার্স যে ফি পার সেমিস্টার সেগুলো এখানে ইতিমধ্যে আমি উপরে তোমাদেরকে দেখিয়েছি যে আদার যে ফিগুলো আছে পার সেমিস্টার সেগুলো কী পরিমাণ হয়ে থাকে, যেরকম স্টুডেন্ট ল্যাব ফি বা স্টুডিও ফি যেটা আর্কিটেকচারের ক্ষেত্রে হয়ে থাকে। তো এইগুলো এখানে আর কি সব লেখা, সেগুলো হচ্ছে আদার্স ফির ভিতরে পড়ে, এবং টোটাল ক্রেডিট ফি অলমোস্ট এটা ফিক্স থাকবে, যেহেতু ইতিমধ্যে দেখিয়েছি তোমাদের যে 6500 টাকা করে পার ক্রেডিট ফি ওঠে। তো তুমি যদি এখন এই সেমিস্টারে সাপোজ 12 ক্রেডিট নাও, সেক্ষেত্রে 12 ইন্টু এরপরে যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে তোমার ওই সেমিস্টারের ক্রেডিট ফি। এরপরে সেই ক্রেডিট ফির সাথে প্লাস হবে তোমার এই যে ফিগুলো আছে,
এই ফিগুলো এরপরে সেটার সাথে প্লাস হবে। এগুলো কিন্তু সেমিস্টার ওয়াইজ ভ্যারি করে। সাপোজ এই সেমিস্টারে তাদের লাইব্রেরি ফি ছিল 1500 টাকা, পরের সেমিস্টারে সেটা আবার ভ্যারি করে 2000 টাকা পর্যন্ত হতে পারে। তো এটা কোনো ফিক্স অ্যামাউন্ট না। সো আদার্স যে ফিগুলো আছে সেগুলো ভ্যারি করতে পারে, বাট তোমার ক্রেডিট ফি তুমি যখন অ্যাডমিশন দিয়ে ভর্তি হবে তখন যে পরিমাণ থাকবে এটা কখনোই চেঞ্জ হবে না, পরিমাণটা সেমই থাকবে। তোমার পরবর্তীতে যদি অন্য কোনো ব্যাচ আসছে তাহলে সেই ক্ষেত্রে এটা ভ্যারি করতে পারে। তো এখানে আমরা দেখছি যে ব্যাচেলর অফ আর্কিটেকচারের ক্ষেত্রে অলমোস্ট 11,05,000 টাকার মতো পড়ে, এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সেখানে 8,45,000, ট্রিপলের ক্ষেত্রে সেম, বায়োকেমিস্ট্রি এবং বায়োটেকনোলজির ক্ষেত্রে 7,80,000, এবং মাইক্রোবায়োলজির ক্ষেত্রেও সেম। ব্যাচেলর অফ ফার্মেসি সেটার ক্ষেত্রে প্রায় 13 লাখ টাকার মতো পড়ে যায়। এরপরে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ম্যানেজমেন্ট এগুলোর ক্ষেত্রেও প্রায় 8.5 লাখ টাকা করে পড়ে। তো এখানে যেহেতু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাচেলর অফ ফার্মেসির ক্ষেত্রে 199 ক্রেডিট, বা ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আমাদের 130 ক্রেডিট। এগুলো হচ্ছে কারণ হচ্ছে প্রত্যেকটা ক্রেডিটের এখানে যে ফি দেওয়া আছে বা ফিগুলো যেটার উপর বেস করা হয়েছে সেটা হচ্ছে 12টা সেমিস্টার, 12টা সেমিস্টারের ক্রেডিট ফিগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো সেক্ষেত্রে যদি তোমার ক্রেডিট বাড়ে এবং সেমিস্টার বাড়ে সেক্ষেত্রে তোমার অ্যামাউন্টগুলো কিন্তু চেঞ্জ হবে। তো এখানে অলমোস্ট যেগুলো দেওয়া আছে উপরে দেখাইলাম সেগুলো হচ্ছে 4 ইয়ার্সের জন্য, বাট ব্যাচেলর অফ ফার্মেসি যেটা সেমিস্টার সংখ্যা হচ্ছে আমার 10, এটা 5 বছর লাগবে, অর্থাৎ এটা বাই সেমিস্টার, এটা টাই সেমিস্টার না। এর পরবর্তীতে এলএলবি প্রোগ্রামের ক্ষেত্রেও 8টা সেমিস্টার 4 ইয়ার্স, এবং আর্কিটেকচার প্রোগ্রামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 15টা সেমিস্টার, এটাও 5 বছর সময় লাগবে। সো ব্যাচেলর অফ ফার্মেসি অ্যান্ড এলএলবি ফলো বাই সেমিস্টার সিস্টেম, অর্থাৎ 6 মাস পর পর একটা করে সেমিস্টার হয়, বা 6 মাস পর পর আর কি সেমিস্টারগুলো চেঞ্জ হয়। তো যদি মনে করো এক্ষেত্রে আমি একটা সেমিস্টার, যেরকম ধরো তোমার সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে সাপোজ তুমি 13টা ক্রেডিট নিলে, 13 ক্রেডিট টোটাল নিলে, তো তোমার এটা হলো 6,500 দিয়ে তুমি গুণ দিবে, এটা হচ্ছে তোমার ক্রেডিট ফি। এই ক্রেডিট ফির পরে তুমি উপরে দেখছো যে অলমোস্ট 1500 টাকা ছিল লাইব্রেরি ফি, ঠিক আছে। লাইব্রেরি ফি পরে তোমার এখানে স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি আছে অ্যান্ড কম্পিউটার ল্যাব ফি আছে, ঠিক আছে। তো কম্পিউটার স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি 3,000 টাকা, সেক্ষেত্রে আবার কম্পিউটার ল্যাব ফি আছে 2,500 টাকা। যদি তুমি আর্কিটেকচার স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার এক্সট্রা আরেকটা অ্যামাউন্ট বাড়বে, বাট তুমি যদি আপনার জেনারেল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে এই যে টোটাল অ্যামাউন্টটা এখানে হিসেব করলো, এই অ্যামাউন্টটাই হচ্ছে তোমার একটা সেমিস্টারে টোটাল খরচ। এইভাবে প্রত্যেকটা সেমিস্টার ক্যালকুলেট করে আর কি টোটাল যে অ্যামাউন্টটা সেটা দেখানো হয়েছে এখানে। তো পরবর্তীতে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো কোয়েশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেকশন 1 টোটাল এখানে 5টা সেকশন আছে। তো 5টা সেকশনের মধ্যে আর্কিটেকচার প্রোগ্রামের জন্য ড্রয়িং সেকশনটা, এবং যারা জেনারেল বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এক্সাম দেবে সেক্ষেত্রে তোমাদের এক্সাম হচ্ছে 4টা সেকশনে। তো ফার্স্ট সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রামার এবং ভোকাবুলারি এই দুটো থেকে কোয়েশ্চেন করা হয়ে থাকে, এবং সেটার টাইপ হচ্ছে এমসিকিউ টাইপ। তো টোটাল 40টা কোয়েশ্চেন করা হয় তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি যে গ্রামার, বা 9, 10, 11, 12 এই যে নর্মাল তোমরা গ্রামারগুলো পড়ে এসেছো, নাউন, প্রোনাউন, তারপর পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্বস, এরপর তোমার ন্যারেশন, পাঞ্চুয়েশন, আর্টিকেল। তো এই সব কিছুর বেসিসে ট্যাগ কোয়েশ্চেন, এই সব কিছু বেসিসে তোমাকে 40টার মধ্যে এমসিকিউ কোয়েশ্চেন করা হয়, এবং এই এমসিকিউ কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 40, এবং সময় দেওয়া হয় 25 মিনিট। পরবর্তী সেকশন 2 আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এটা হচ্ছে তোমার ম্যাথ সেকশন। এই ম্যাথ সেকশনের ভিতরে তোমাকে টোটাল 50টা কোয়েশ্চেন করা হয়, যেটা টাইপ হচ্ছে এমসিকিউ, মার্কস প্রত্যেকটার 1 করে 50, এখানে এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নাই, এবং টাইম হচ্ছে 75 মিনিট। এখন ম্যাথের টাইপের কোয়েশ্চেনগুলো কীরকম হয়ে থাকে? তো ওদের যে ম্যাথের টাইপের কোয়েশ্চেন সেগুলো হচ্ছে তোমার নর্মাল যে জেনারেল ম্যাথগুলো করতাম আমরা 9, 10-এ, পাটিগণিতে বলতে পারো, বীজগণিতে যে মুনাফার অঙ্কগুলো ছিল, এরকম টাইপের অ্যাপটিটিউড ম্যাথগুলো আর কি দেওয়া হয়। এখানে তোমার যদি তুমি এইচএসসির কথা বলো, অলমোস্ট প্রায় 10% ম্যাথ তোমার এইচএসসি লেভেল থেকে আসা হয়, এবং বাকি যেগুলো বললাম সেগুলো হচ্ছে 9, 10 বেসিক থেকেই আমাদের কোয়েশ্চেন করা হয়, বাকি 90% কোয়েশ্চেন।
ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ম্যাথের পার্টটা গেল। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সেকশন 3-তে একটা রিডিং কম্প্রিহেনশন দেওয়া থাকবে, মানে একটা প্যাসেজ তোমাকে দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে তোমাকে এমসিকিউ করা হবে 20টার মতো। প্রত্যেকটা এমসিকিউর জন্য মার্কস হচ্ছে 1 করে, সময় থাকবে তোমার 30 মিনিট। 30 মিনিট সময় তোমার থাকবে। তো পরবর্তীতে যেটা এসে রাইটিং, এটা নর্থ সাউথ বলো ব্যাক বলো, প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এখানে অনেক মার্ক ইনক্লুড করা হয়ে থাকে। যেমন ব্র্যাকের ক্ষেত্রে এই মার্কটা হয়তো 15 থেকে 20, বাট নর্থ সাউথের ক্ষেত্রে এখানে আমাদের 10। তো ব্র্যাকে যেরকম এসে রাইটিংয়ের উপর বেশি ফোকাস করা হয়, নর্থ সাউথের ক্ষেত্রে সেটা আবার এতটা করা হয় না। তো সেক্ষেত্রে এটাও অনেক সময় অ্যাডমিশনের ক্ষেত্রে একটা গেম চেঞ্জার হয়ে যায় এই এসে রাইটিংটা। তো এটার জন্য তোমার সময় দেওয়া হবে 20 মিনিট। তো তুমি এখানে কত মিনিট, 25 মিনিট, 75 মিনিট, 30 মিনিট, 20 মিনিট, তো অলমোস্ট তুমি সময় পাচ্ছ 150 মিনিট বা 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার মধ্যে তোমাকে এই সম্পূর্ণ 40 প্লাস তোমার 50, 20 প্লাস 10, তো তোমার প্রায় 120 মার্কের পরীক্ষা তোমাকে দিতে হবে এই 2.5 ঘন্টা সময়ের ভিতরে। 2.5 ঘন্টা সময়ের ভিতরে 120 মার্কের পরীক্ষা দিতে হবে তোমাকে। তো অলমোস্ট এখানে তোমার একবারে যদি সেফ জোনের কথা বলো, তো তুমি যদি 90 প্লাস পেয়ে যাও, ইজিলি তোমার জন্য নর্থ সাউথ একটা সিট পাওয়া খুব সহজ হয়ে যাবে। তো পরবর্তীতে আসি যে গ্রেডিং কলেজ। আমরা জানি নর্থ সাউথের গ্রেডিং কলেজ ওয়ান অফ দ্য হার্ড একটা গ্রেডিং সিস্টেম। ওদের গ্রেডিং সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে 93 এবং অ্যাবভ, এই উপরে 93-র উপরে পেলে সেক্ষেত্রে তোমাকে ওরা 4 দিয়ে থাকে, সাধারণত 4 দিয়ে থাকে এর উপরে পেলে। বাট এটা যেরকম একদিক দিয়ে ইজি, আর একদিক দিয়ে এটা উঠানো হার্ড। তো তোমাকে এক্ষেত্রে সিরিয়াস থাকতে হবে। তো এখানে আমরা দেখছি যে 93 অ্যান্ড অ্যাবভ হচ্ছে 4, এবং পরবর্তীতে 90 থেকে 92 এটা হচ্ছে তোমার 3.7, 87 থেকে 89 3.3, 83 থেকে 86 3, 80 থেকে 82 2.7, 77 থেকে 79 2.3, 73 থেকে 76 2, 70 থেকে 72 হচ্ছে 1.7, 67 থেকে 69 1.3, এবং 60 বা এর উপরে পেলে সেক্ষেত্রে তোমাকে হচ্ছে 1। তো অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা যেরকম দেখি যে 2 এর নিচে গ্রেডিং সিস্টেম নাই, বা তোমার সাউথের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার 1এও গ্রেডিং সিস্টেম ওরা করছে। তো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কলারশিপ এবং ওয়েবার। তোমাদের ইতিমধ্যে বললাম যে এটা কি জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা দেখছি যে অ্যাডমিশন টেস্টে টপ 10, যারা টপ 10-এর ভিতরে থাকবে তাদের ওয়েবার দেওয়া হবে অলমোস্ট 100% ওয়েবার তারা পেয়ে থাকবে, এবং সেক্ষেত্রে তাদের পার সেমিস্টার মিনিমাম সিজিপিএ রাখার লাগবে 3.25। এর নিচে যদি তাদের সিজিপিএ চলে যায়, তারা যে 100% ওয়েবার পেয়ে যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিল সেটাও তারা তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা নেক্সট যে 100 স্টুডেন্টস, সেক্ষেত্রে তাদের ওয়েবার দেওয়া হবে 50 থেকে 75%, সেটা নাম্বারের বেসিসে, অ্যাডমিশন টেস্টের স্কোরের বেসিসে সেখানে তোমাদেরকে ওয়েবারটা দেওয়া হবে। এর পরবর্তীতে হচ্ছে সিবলিংসের ক্ষেত্রে, সেক্ষেত্রে 25% ওয়েবার এখানে তারা বরাদ্দ রেখেছে, এবং সেটা কন্টিনিউ করতে 2.75 লাগবে। এখন এটা কাদের জন্য? সাপোজ তোমরা 2 ভাই বোন বা 2 ভাই নর্থ সাউথে একসাথে অ্যাডমিশন টেস্ট দিয়েছো, একটা সেশন যেমন সামার সেশনে তোমরা অ্যাডমিশন টেস্ট দিয়েছো, তো সেই ক্ষেত্রে তোমরা দুজনে যদি চান্স পেয়ে থাকো একসাথে ভর্তি হও বা এক ডিপার্টমেন্টে ভর্তি হও, তো তোমাদের জন্য 25% স্কলারশিপ থাকবে। তো এটা তোমাদের অনেকের জন্য কাজে লাগতে পারে। তো পরবর্তীতে ফ্রিডম ফাইটার কোটা অন্যান্য ইউনিভার্সিটির মতো 100% ওরা প্রোভাইড করে, এবং তার জন্য 2.75 রিকোয়ারমেন্টস, যেটা প্রত্যেক সেমিস্টার এই সেমিস্টার তোমাকে ধরে রাখতে হবে, সেটা তোমাকে অবশ্যই ধরে রাখতে হবে। এবং যারা হচ্ছে আর্থিকভাবে একটু অসচ্ছল, তাদের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি একটা আলাদা দৃষ্টি দিয়েছে। সেক্ষেত্রে তাদের সিজিপিএ 2.75 প্লাস থাকলে তাদের জন্য একটা আলাদা ওয়েবারে, স্পেশাল ওয়েবারের ব্যবস্থা আছে, সেটা ভার্সিটি কর্তৃপক্ষ আরও বিশেষ ডিটেলস তোমাদেরকে জানাতে পারবে। তো পরবর্তীতে আমরা কিছু অ্যাচিভমেন্টস অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি দেখাই। তো এখানে টাইমস অফ হায়ার এডুকেশনের ক্ষেত্রে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে জয়েন্ট ফার্স্ট, এবং বাংলাদেশ 2023, 24, 25 3 বছর টানা ছিল, এবং এশিয়া র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে
2023 এবং 2024 প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে টপে ছিল। এবং ইয়ং ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 2023-24 টপে ছিল। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের 2024 এবং 2025 2 বছর ধরে তারা তাদের পজিশন টপে ধরে রেখেছে। এবং এশিয়ান র্যাঙ্কিংয়ের ভিতরে টানা 6 বার এক প্রোতে তারা ফার্স্ট পজিশন ছিল। তো এই হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাচিভমেন্টস। তো যে বিষয় নিয়ে আরেকটি রয়ে গেলো সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোয়েশনগুলো কীরকম হয়ে থাকে। তো ওরা একটা স্যাম্পল কোয়েশন প্রোভাইড করে থাকে, এছাড়াও অ্যাডমিশন পরীক্ষা বিভিন্ন স্যাম্পল কোয়েশন আছে। তো সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কারিকুলাম থেকে শুরু করে টোটাল কস্ট বা অ্যাডমিশনের কী পরিমাণ টাইম বা কতটুকু টাইম তোমাকে ইনভেস্ট করতে হবে, কোন দিকে বেশি ফোকাস করতে হবে, এগুলো নিয়ে বেশি কথা বলার চেষ্টা করেছি। এবং পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরেকটি ভিডিও আমি আনবো, সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে কীভাবে প্রিপারেশন নিলে তুমি ইজিলি একটা সিট সিকিউর করতে পারবে সেই নিয়ে ডিটেলস আরেকটি ভিডিও তোমাকে তৈরি করার চেষ্টা করব। এবং আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই বাইনারি ফিজিক্সের সাথে থাকবা। ভিডিওতে ভালো লেগে থাকলে একটা লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং পরবর্তীতে অন্য সামনে কোন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সম্পর্কিত ফুল একটি গাইডলাইন ভিডিও চাও তা নিয়ে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, সে অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।